পাকিস্তান সিরিজ সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে বাংলাদেশ ব্যাটিং ও জিম সেশনে গুরুত্ব সৌম্য লিটনদের, যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স। বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ, বিদেশি কোচ নিয়োগ সহ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ। অবশেষে স্বপ্ন পূরণের পথে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম হাতে পেলেন বাংলাদেশের পাসপোর্ট। ফিফার অনুমতির জন্য দ্রুতই আবেদন করবে বাফুফে। এবং আরও কমছে জাতীয় স্টেডিয়াম ঢাকার আসন সংখ্যা। পি ব্লকের ৪০৫টি চেয়ার সরাবে ক্রীড়া পরিষদ। ইউরোপ থেকে বিশেষজ্ঞ এনে দ্রুতই শেষ হবে ফ্লাড লাইটের লাইন আপ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথম দিনে যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। যে দুইটি সিরিজ রয়েছে সেই দুই সিরিজ সামনে রেখে কিন্তু ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের টি-20 দলের সদস্যরা। আজকে যেমনটা আসলে দেখেছি সকাল 11টা থেকে অনুশীলন শুরু করার কথা থাকলেও কিছুটা পরে আসলে মূলত শুরু হয়েছে। তো যদিও সব সদস্যরা দলের এখানে নেই, অনেকে আসলে এই দলের সঙ্গে রয়েছেন বা যেহেতু সম্প্রতি ডিপিএল শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, সেই ডিপিএল শেষ করেছেন ক্রিকেটাররা, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিছুটা বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। আরও একটি বিষয় যেটি যিনি প্রধান কোচ ফিল সিমন্স তিনি রয়েছেন সিলেটে, সেখানে বাংলাদেশ এ দল যে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলছে সেই সিরিজটা কিন্তু পর্যবেক্ষণ করছেন, যে কারণে আজকে যে প্রথম দিন অনুশীলন সেশনের সেই প্রথম দিনে কিন্তু তিনি নেই। তবে তিনি না থাকলেও যিনি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি আছেন। তারপরে যদি বলি যে ফিল্ডিং কোচ রয়েছেন জেমস পেমেন্ট রয়েছেন, পাশাপাশি সোহেল ইসলামকে আমরা দেখেছি বিসিবির কোচ, তিনিও দলের সঙ্গে কাজ করেছেন। মূলত আসলে ব্যাটিং করেছেন দুই ব্যাটসম্যান শুরুর দিকে, সৌম্য সরকার এবং কি তানজিদ হাসান তামিম, দুই ওপেনার, দুইজনই আসলে গ্রানাইডে ব্যাট করেছেন। পাশাপাশি মুস্তাফিজকে দেখেছি, যদিও তিনি টি-20 সংস্করণে খুব বেশি একটা ভালো ছন্দে নেই, তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট, যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, যেটা আসলে গতকাল দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলছিলেন যে অভিজ্ঞ এবং কি তারুণ্যের মিশেলে আসলে দলটা করা হয়েছে 2026 বিশ্বকাপকে সামনে রেখে। সেই জায়গা থেকে মুস্তাফিজ রয়েছেন। লিটন দাসকেও আমরা দেখেছি, তিনি প্রথমে জিম করেছেন, তারপরে ব্যাটিং অনুশীলনের জন্য এসেছেন এবং তিনি কিন্তু সম্প্রতি ইনজুরি থেকে আসলে রিকভারি করছেন এবং দলের সঙ্গে কিন্তু মানিয়ে নিয়ে অনুশীলনটাও শুরু করে দিয়েছেন। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান খান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জাতীয় দলের সবশেষ খবর। এর আগে গতকাল সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ইনজুরির কারণে বিশ্রামে তাসকিন আর বাদ পড়েছেন আফিফ, নাসুম আর রিপন মণ্ডল। এই দুই সিরিজের সহ অধিনায়ক শেখ মাহাদি। আসন্ন দুই সিরিজে না থাকলেও মেহেদী হাসান মিরাজ নির্বাচকদের রাডারেই আছেন বলে জানিয়েছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। স্থায়ী সমাধানের পথ না পেয়ে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পার করেছে লিটনের কাঁধে দায়িত্ব দিয়ে। সামনে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ব্যস্ত সূচি। আগামী বছরের শুরুতেই শর্টার ফরম্যাটের মেগা আসর, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। এলকেডি ছাড়াও নতুন অধিনায়ক হিসেবে তাসকিনও ছিলেন আলোচনায়। তবে লিটনই আস্থা বোর্ডের, ব্যাখ্যা দিলেন তার পারফরমেন্সের ঘাটতি নিয়ে। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে। এদিন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মেহেদী মিরাজ, যুক্ত হয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ। তবে ঘরোয়া লিগে ধারাবাহিক রান করেও সুযোগ হয়নি নাইম শেখের। অভিজ্ঞ মিরাজকেও বা কেন রাখেননি নির্বাচকরা? নিউজিল্যান্ডে এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না।
এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। কখনো ঘরোয়া লিগে ক্যাপ্টেন্সি না করেও আরব আমিরাত সিরিজে সহ অধিনায়ক শেখ মেহেদী। দীর্ঘদিন অফ ফর্মে থাকা শান্তকে দলে রাখা নিয়েও উঠেছে প্রশ্ন। শেখ মেহেদী কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই। যে আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। শান্ত বোধহয় 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এ দলে থাকতে পারতেন সোহান মোসাদ্দেক, অঙ্কনরাও। তবে তাদের টি-20-র জন্য উপযুক্ত মনে করেননি নির্বাচক প্যানেল। এর আগেও জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তার অধীনে সবশেষ সাদা বলের সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তখন ছিলেন অন্তর্বর্তী, এখন পেলেন স্থায়ী দায়িত্ব। এখন দেখার অপেক্ষায় ক্যাপ্টেন লিটন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে 4 ম্যাচের 3টিতেই বাংলাদেশকে জয় এনে দিলেও ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। সাম্প্রতিক ছন্দ আর অধিনায়ক হিসেবে লিটনের পরিসংখ্যান হতাশ করতে পারে যে কাউকে। টি-20 থেকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই আলোচনায় কে হবেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের ক্যাপ্টেন। ঘুরে ফিরে আসছিল লিটন ও তাসকিনের নাম। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন টাইগার ওপেনার। তবে বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাটে রান ছিল না তার। টি-20 আর ওয়ানডেতে ভালো ছন্দে না থাকায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর পিএসএল পর্ব। ভাগ্যটা এখানেও সায় দিল না টাইগার ওপেনারকে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির থাবা। তবে অধিনায়কের নাম ঘোষণার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় লিটনের পুনর্বাসনের ছবি। হাস্যোজ্জ্বল লিটন প্রস্তুত হচ্ছেন আসন্ন 2 সিরিজের জন্য। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যাট হাতে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন লিটন। টি-20-তে এই ওপেনারের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ রাখলে হতাশ হতে হবে যে কাউকে। ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস। 4 ম্যাচে ব্যাটিংয়ে নেমে তার ঝুলিতে আছে মাত্র 17 রান। এই 4টির সবকটিই ছিল দেশের বাইরে খেলা ম্যাচ। 2021-এ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20-তে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচেই অপ্রত্যাশিতভাবে 0 রানে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার। 3 বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার পর আবারও ক্যাপ্টেন্সি নিয়ে 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে সেই একই চিত্র। 3 ম্যাচে মাত্র 17 করে আবারও ভক্তদের হতাশ করেন তিনি। ব্যাট হাতে নিজে পারফর্ম করতে না পারলেও লিটনের নেতৃত্বে 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এবারও দেশের বাইরে সিরিজ দিয়ে শুরু হবে লিটনের অধিনায়ক হিসেবে যাত্রা। চলতি বছর আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। আগামী বছর টি-20 বিশ্বকাপও আছে। লিটনের সঙ্গে দলেরও ভাগ্য ফিরবে এই ফরম্যাটে, সেই প্রত্যাশাই সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, বাংলাদেশ দল 148 রানের টার্গেট নিয়ে কিন্তু মাঠে ব্যাট করছে। শুরুটা যেমনটি ছিল, যেভাবে বাংলাদেশ দল শুরু করেছিল, এর মধ্যেই কিন্তু একটা বিপর্যয় ঘটে এবং আমরা প্রথম ওভারের দিকে কিন্তু আমরা দুর্দান্ত প্রথম ওভারের 4টি 4 আমরা লক্ষ্য করেছি, যেগুলো ছিল দেখার মতো। এবং যদি দর্শকদের কথা যদি বলতে যাই, তো সেই জায়গায় কিন্তু দর্শক এ দলের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ দর্শক আমরা লক্ষ্য করিনি। টিকিট কাউন্টারগুলোতেও যেহেতু টিকিট বিক্রি
হয়নি এবং তেমন পরিমাণ লোকজনকেও কিন্তু আমরা ভিড় করতে দেখিনি। সব মিলিয়ে সিলেটের আবহাওয়া যেহেতু বৃষ্টিপ্রবণ অঞ্চল, সেই ক্ষেত্রে কিন্তু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু রুদ্রজল আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু ঠিক সকাল 9টায় বল কিন্তু মাঠে গড়ায় এবং প্রথম দিকে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আমরা লক্ষ্য করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথমের দিকে কিন্তু 3টি উইকেটের পতন আমাদের চোখে পড়েছে। পর্যায়ক্রমে কিন্তু নিউজিল্যান্ড দল কিন্তু বেশ খুব একটা যে পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু শেষ পর্যায়ে একদম শেষের দিকে এসে কিন্তু তারা মারমুখী ব্যাটিংয়ের কারণে কিন্তু 147 রানের একটি টার্গেট 147 রান করে কিন্তু 148 রানের একটি টার্গেট বাংলাদেশ দলকে দেয় এবং বাংলাদেশ দল কিন্তু এখন ব্যাটিংয়ে রয়েছেন। সব মিলিয়ে আসলে যদি মাঠের যে কন্ডিশন যদি বলতে চাই, যেহেতু এখানে 3টি ওয়ানডে ম্যাচ হবে এখন বর্তমানে, যেটাতে চলছে প্রথম ওয়ানডে ম্যাচ এবং এই ওয়ানডে ম্যাচকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল দুর্দান্তভাবে কিন্তু ব্যাটিং করছে, যেহেতু 2টি উইকেটের ব্যাটিং বিপর্যয় ঘটে গিয়েছে এবং এখন বর্তমানে যে ওভারগুলো চলছে, তো সেই ক্ষেত্রে এখানে যারা কর্তারা রয়েছেন তারা মনে করছেন যে এই টার্গেটটা খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশ দল বিজয় পেয়ে যেতে পারে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী অপু বণিক জানাচ্ছিলেন বাংলাদেশি দলের ম্যাচের সবশেষ খবর। দেখছেন খেলার সময়। সাবেক বিসিবি সভাপতি ও এমপি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। কমিশন অনুমোদন দেয়ায় মামলা করতে যাচ্ছে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। এছাড়া এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। এছাড়া বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। 2026 অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে ইয়াং টাইগারদের এফটিপি। জুলাই থেকে ডিসেম্বরে 2টি দ্বিপাক্ষিক সিরিজ আর একটি ট্রাই নেশন সিরিজে অংশ নেবে বাংলার যুবারা। জুলাইয়ে সাউথ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজের পর জিম্বাবুয়েতে হবে ট্রাই নেশন। সেপ্টেম্বরে জাওয়াত তামিমরা যাবেন ইংল্যান্ডে। নভেম্বরে হবে এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারে মূল টুর্নামেন্টে মাঠে গড়ানোর আগে নামিবিয়ায় একটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বিসিবির। টেস্ট স্ট্যাটাসের পর টাইগার ক্রিকেটের বড় অর্জনগুলোর একটা 2020-এ পচেফস্ট্রুমে যুবাদের বিশ্বজয়। অবশ্য এর পরের 2 আসরে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন হয়নি। তবে এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ আটঘাট বেঁধেই নামছে বিসিবি। শ্রীলঙ্কার মাটিতে টাইগার যুবাদের চলমান সিরিজ জয় সময়ের ব্যাপার মাত্র। কলম্বোয় তামিম, জাওয়াত, ফাহারদের পারফরমেন্স নজর কাটছে সবার। সবশেষ বিপিএল আর ডিপিএল খেলারও অভিজ্ঞতা আছে এই স্কোয়াডের একাধিক সদস্যের। 26-এর শুরুতে নামিবিয়া আর জিম্বাবুয়ের মাটিতে বসবে বয়সভিত্তিক বিশ্ব আসর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। হাতে তাই যতটুকু সময় পাওয়া যায় তার পুরোটাই কাজে লাগাতে চায় বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। এরপর জুলাইয়ে প্রোটিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে 17 তারিখ থেকে শুরু স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অবশ্য তার আগে 14 জুলাই প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাভিদ নেওয়াজ শিষ্যরা। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে যাবে ইয়াং টাইগার্স। সেখানে স্বাগতিক দল ছাড়াও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে কমপক্ষে 6টি ম্যাচ পাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে টাইগার যুবারা যাবে ইংল্যান্ডে, খেলবে 5 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ। বিলেতে একটা ট্রাই নেশন সিরিজ হওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। অক্টোবরে দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ, নেবে এশিয়া কাপের প্রস্তুতি। চূড়ান্ত না হলেও নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। 26-এর শুরুতেই আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগার যুবারা। প্রথমে পরিকল্পনা ছিল জিম্বাবুয়েতে ক্যাম্প করার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ না মিললে ক্যাম্প হতে পারে বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়ায়।
আপাতত আর এই এফটিপির বাইরে কোনো সিরিজ আয়োজন করবে না বিসিবি। তবে বিশ্বকাপের আগে আফ্রিকায় ক্যাম্প চলাকালীন একটি সিরিজ আয়োজনের কথা চলছে একাধিক বোর্ডের সঙ্গে। মাহবুব রিমন, সময় সংবাদ। পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তাতে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফুটবলারের লাল সবুজ জার্সি গায়ে খেলার সম্ভাবনা। এর আগে গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন সামিত। এবার পাসপোর্ট পাওয়ায় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার অনলাইন পোর্টালে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ছাড়পত্র পেলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে থাকবে না কোনো ধরনের বাধা। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে চলে যান তিনি। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে বাফুফে। আজকে সকালেই অ্যারাউন্ড 10 o'clock আমাদের ডিআইপি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট থেকে আমাকে কনফার্ম করেছেন যে ওনার পাসপোর্টটা রেডি এবং ওনারা এখন এটাকে টরন্টো পাঠিয়ে দিবে। টরন্টো পাঠিয়ে দিয়ে তার সমিতির কাছে পৌঁছে দেওয়া হবে। এবং স্বামী যখন অ্যাপ্লাই করেছিল কনসুলেটে তখনই আমি ওনাকে বলে দিয়েছিলাম যে উনি যেন আমাদেরকে পারমিশনটা দেয় যে সেটার ওই মেইন 2 পাতা যেটা সেই 2 পাতার ছবিটা যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের ওই ছবি দিয়েই আমাদের ডিজিটাল ভার্সনটা দিয়ে আমরা ফিফাতে অ্যাপ্লাই করে দিব। সো সেই হিসাবে আমাদেরকে সেই ডিজিটাল ভার্সনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীকালের ভিতরে ইফ নট বিফোর ফিফা পোর্টালে অ্যাপ্লাই করে দেবো তার প্রক্রিয়াটার জন্য। খেলার সময় আরও থাকছে। দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান হ্যারি কেইনের। ক্যারিয়ারের প্রথম শিরোপা জয় করে সতীর্থদের নিয়ে উদযাপন। বললেন স্বপ্ন পূরণে বেড়েছে আত্মবিশ্বাস। আরও কমতে যাচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকার আসন সংখ্যা। পি ব্লকে ভুল করে যেসব চেয়ার বসানো হয়েছে তা সরানোর উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি এএফসির গাইডলাইন মেনে অ্যাথলেটিক্স বক্সও সরানো হবে বলে জানান প্রকল্প পরিচালক আজমুল হক। এদিকে ইউরোপ থেকে বিশেষজ্ঞ এনে দ্রুতই ফ্লাড লাইটের লাইন আপ শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 5 বছর ধরে ভুলের উপরই আছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। কখনো ড্রেসিং রুম, কখনো বা প্রেস বক্স। সংস্কার কাজের শেষ দিকে এসেও যেন ভুলের শেষ নেই। গ্যালারিতে যে চেয়ার বসানো হয়েছে সেখানেও অসঙ্গতি, আর সেই অসঙ্গতি মেটাতে গিয়ে এবার কমতে যাচ্ছে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা। একসময় 36,000 ধারণ ক্ষমতার ঢাকা স্টেডিয়ামের এখনকার ক্যাপাসিটি সব মিলিয়ে 22,690। সেখান থেকে মাইনাস হতে যাচ্ছে ভুল করে বসানো পি ব্লকে 605টি আসন। সময় সংবাদে খবর প্রচারের পর চেয়ারগুলো এরই মধ্যে শনাক্ত করেছে এনএসসি। বাফুফে সম্মতি দিলেই যা সরিয়ে ফেলবে ক্রীড়া পরিষদ। আমরা চিহ্নিত করেছি প্রায় 405টা চেয়ার এরকমভাবে বসানো হয়েছে এবং আমরা শর্ট টাইমের মধ্যে এটা তুলে ফেলবো এবং আমরা অলরেডি এটা নিয়ে আমাদের কনসালটেন্টের সাথে কথা বলেছি, তাদেরকে সেখানে পাঠিয়েছিলাম। আমরা বাফুফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তারাই আমাদেরকে বলেছে যে আপাতত থাক, মার্কিং করেন, তারপরে আমরা একবার এটা তুলে ফেলবো এবং উইদিন টাইম আমরা এটা তুলে ফেলতে পারবো। জাতীয় স্টেডিয়াম ঢাকার অনেক কিছুতে সংস্কারের ছোঁয়া পড়লেও দক্ষিণ গ্যালারির সামনে বিস্ফোরণের মতো দাঁড়িয়ে আছে অ্যাথলেটিক্স বক্স, যেটা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে এএফসি পর্যবেক্ষক দল। বিষয়টা না জানলেও পদক্ষেপ নিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এএফসির অবজারভেশনের বিষয়টা কিন্তু আমি জানি না। আমার বাফুফে যখন এএফসি যখন ছিল, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, তো ওনারা এটা বলতে পারবেন। আমার কিন্তু এটা ধারণা নেই। আমরা একটু হয়তো কথা বলে দেখতে পারি, যদি অবজারভেশন থেকে থাকে আমরা তাহলে সরানোর ব্যবস্থা করবো, অথবা এটা সরানো যায় এবং রিপ্লেসেবল হয় এরকম একটা দেখাচ্ছে ব্যবস্থা নিতে হবে আমাদের। এরই মধ্যে ফ্লাড লাইট পোলে লাগানো হয়েছে নতুন এলইডি লাইট। পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য লাইট বসানো হয়েছে ক্যানোপিতেও। দ্রুতই ইউরোপ থেকে বিশেষজ্ঞ এনে ফ্লাড লাইটের লাইন আপের কাজ শেষ করতে চায় এনএসসি। ফ্লাড লাইটের যেটা আমাদের টাওয়ারের 4টা বসে গেছে, আমরা চেক করেছি, আমাদের ক্যানোপির লাইটগুলো বসানো হয়ে গেছে। এখন খালি যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে এই লাইটগুলো হচ্ছে আপনার লাইন আপ করতে হবে। তো লাইন আপ করার জন্য এটা হয়তো 2জন এক্সপার্ট আসবেন বাইরে থেকে, ইউরোপ থেকে আসার কথা আছে, তারা এসে জাস্ট একদিনের ইস্যু আছে আর কি। তবে বাফুফে মাঠ বুঝে নেয় সেখানে আর কোনো সংস্কার করবে না জাতীয় ক্রীড়া পরিষদ। সব কাজ শেষে 22 মে ফুটবল ফেডারেশনের কাছে স্টেডিয়াম হস্তান্তর করবে এনএসসি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। মাঠে না নেমেই বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ফ্রাইবুর্গের সঙ্গে বায়ার লেভারকুসেন ড্র করায় 2 ম্যাচ আগেই নিশ্চিত হলো বাভারিয়ানদের চ্যাম্পিয়নশিপ। পেশাদার ফুটবলে 15 মৌসুম পার করার পর মেজর কোনো শিরোপা জিতলেন হ্যারি কেইন। লাইপজিগের বিপক্ষে শনিবার বায়ার্ন ড্র করায় বিলম্বিত হয় তাদের ট্রফি উৎসব শিরোপা।
দ্বিতীয় টেবিলের 2-এ থাকা বায়ার লেভারকুসেন পয়েন্ট হারালেই শিরোপা পুনরুদ্ধার করবে বাভারিয়ানরা। এমন সমীকরণে ফ্রেইবুর্গের সঙ্গে সেই ম্যাচ লেভারকুসেন ড্র করল 2-2-তে। শিরোপা জয়ের পর নিজের ইনস্টাগ্রামে ট্রফির ছবি পোস্ট করেন কেইন। ইংল্যান্ড দলের সতীর্থ এরিক ডায়ারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন থ্রি লায়ন্স অধিনায়ক। এর আগে ইউরোর 2টি ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতা আছে ক্যারিয়ারে 450-র বেশি গোল করা কেইনের। তাই প্রথম শিরোপাটা বিশেষ হয়ে থাকবে ইংলিশ স্ট্রাইকারের। তো খেলার সময় ত্রিপুরাদের বৈশু উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির ঠাকুরছড়া নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলি খেলা, যেখানে অংশ নেয় আপন দুই ভাই মিন্টু বলি ও তিয়াজ বলি। খাগড়াছড়িতে বৈশাখীর আমেজ যেন শেষই হচ্ছে না। ত্রিপুরাদের বৈশু উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির সদরে বলি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরছড়া বৈশু উদযাপন কমিটি। খেলায় 7 জন বলি অংশগ্রহণ করেন, যেখানে মহিলা কলেজ এলাকার সৃজন বলি প্রথম, মহালছড়ি মহাজনপাড়ার ইতায়ন বলি দ্বিতীয় ও ঠাকুরছড়ার মিন্টু বলি তৃতীয় স্থান অর্জন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ননীব্রত ত্রিপুরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আরব আমিরাত সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে বাংলাদেশ। ব্যাটিং ও জিম সেশনে গুরুত্ব সৌম্য লিটনদের, যোগ দেননি হেড কোচ ফিল সিমন্স। এবং অবশেষে স্বপ্ন পূরণের পথে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম হাতে পেলেন বাংলাদেশের পাসপোর্ট। ফিফার অনুমতির জন্য কাল আবেদন করবে বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।